আচ্ছা, হ্যালো। আমি আজকে ওএস এর 6 নাম্বার চ্যাপ্টারটা একটা সিম্পল ব্রিফ একটা ইউটিউব ভিডিও বানাবো। কারণ এইটা অতটা কমপ্লেক্স কোনো কিছু না। যে কি মানে আমার ব্রিফটা হবে এমন যে এই চ্যাপ্টারটা আমরা আসলে মানে কি পড়বো, কেন পড়বো, আমাদের কি এমন প্রবলেম হচ্ছিল যার জন্য এই জিনিসপত্র আমাদের পড়া লাগতেছে, কিভাবে এগুলো সলভ করবো, এই সলভ করতে গেলে কি জিনিসপত্র আমরা মানে প্রবলেম গুলো আমরা ফেস করছি সেই রিলেটেড পড়া বা এগুলো আমরা করবো। তো শুরু করি। যেহেতু 6 নাম্বার চ্যাপ্টার আমাদের, আর এইসব ভিডিও গুলা লং করবো না, কারণ পরীক্ষা যেহেতু। আর ফুল ডিটেল ব্যাখ্যা করার ট্রাই করতে থাকবো। আচ্ছা, নর্মাল হইতেছে এই চ্যাপ্টারটাতে হচ্ছে যে সিঙ্ক্রোনাইজেশন প্রবলেম রিলেটেড কোড গুলা আছে। সিঙ্ক্রোনাইজেশন প্রবলেম গুলাকে গিয়ে মনে করো একটা সেম ভ্যালুকে মাল্টিপল প্রসেস ইউজ করতে চাইতেছে। সেম ভ্যালু মানে কি, শেয়ার্ড রিসোর্স আছে আমার কাছে, সেই শেয়ার্ড রিসোর্সটা মাল্টিপল প্রসেস ইউজ করতে চাচ্ছে। এখন মাল্টিপল প্রসেসই শেয়ার্ড ভ্যালুটাকে মডিফাই করার ট্রাই করলো। তাহলে এখন আমার কাছে মেইনলি কোন ভ্যালুটা আছে আমি জানি না। আমি কি আবার ওএস নিজে জানেন এখানে কোন ভ্যালু আছে। লাইক মনে করো যে কাউন্ট নামে একটা কাউন্ট 5 একটা ভ্যালু আছে। এখন মনে প্রসেস 1 এটাকে মডিফাই করলো, প্রসেস 2 ও মডিফাই করলো। এখন অরিজিনালি বা কাউন্টের ভ্যালু কত আছে কে জানে। এখন মনে করো প্রসেস 1 হইতাছে তোমার কাউন্টের ভ্যালু প্লাস প্লাস করছে, প্রসেস 2 হইতাছে কাউন্টের ভ্যালু মাইনাস মাইনাস করছে। এখন আসলে যখন আউটপুটটা আমি দেখতে চাবো তখন আসলে কাউন্টের আমার ভ্যালু কত আমি জানি না, ওএস নিজেও জানে না। এখন যদি এই জিনিসটা আমরা যদি একটা রেজিস্টার অনুসারে যদি চিন্তা করে থাকি তাহলে তখন কি হবে, মনে করো আমি রেজিস্টার 1 চুজ করলাম, যে রেজিস্টারের ভিতরে হচ্ছে কাউন্টের ভ্যালুটা আমি নিব, স্টোর করলাম। দেন হইতেছে রেজিস্টার 1টাকে আমি ইনক্রিমেন্ট করব, প্লাস 1 করলাম, দেন সুন্দর মতন কাউন্টের ভিতর হচ্ছে যে আমি আবার রেজিস্টার 1 এর ভিতরে ডাটাটা রাখবো। সেম কেস হইতেছে আমি আরেকটা রেজিস্টার 2 নিয়ে থাকবো, যেটার ভিতরে কাউন্টের ভ্যালুটা আমি রাখবো। আবার রেজিস্টার 2 কে আমি ডিক্রিমেন্ট করে থাকবো, ডিক্রিমেন্টের জন্য মানে এই পার্টটুকু প্রসেস 2টার জন্য আর কি। দেন হচ্ছে আবার কাউন্টের মধ্যে আমি রেজিস্টার 2 কে রেখে দিব। এখন বলো কোনটা আসলে কাউন্টের ভ্যালু। মনে করো P0 প্রসেস 1 থ্রেড, আচ্ছা পি না, থ্রেড দিয়ে বোঝাচ্ছে। মনে করি থ্রেড আসলো, প্রথম থ্রেড হইতেছে আমি এই কাজ করলাম, সেকেন্ড থ্রেড হইতেছে আমি মনে করো এই কাজটা করলাম, যে F প্লাস করলাম। এরপরে হইতেছে মনে করো নতুন একটা থ্রেড বা নতুন একটা প্রসেস আসলো কাজ করার জন্য, সে কি করলো আবার রেজিস্টার 2 এর ভিতরে কাউন্টার ভ্যালু রাখলো। দেন হচ্ছে রেজিস্টার 2 এর ভ্যালু আমি একটা করে ডিক্রিমেন্ট করলাম। দেন হচ্ছে যে এই লাইনটা এক্সিকিউট হওয়া শুরু করলো। দেন হচ্ছে এটা। এখন রেজিস্টার 1 ও কাউন্টের ভিতরে ভ্যালু রাখলো, রেজিস্টার 2 ও কাউন্টের ভিতরে ভ্যালু রাখলো। আসলে এখন কাউন্টের ভ্যালু অরিজিনাল কত, এটা কি 4 হওয়া উচিত, মানে এটা কি 6 হওয়া উচিত, নাকি 4 হওয়া উচিত, নাকি 5 ই থাকা উচিত? এটা ওএস নিজেও জানেন। এইসব প্রবলেম গুলো মিলে আমরা এই চ্যাপ্টারের ভিতরে দেখবো যে কিভাবে এইসবগুলো সলভ করা যেতে পারে। এখন এই যে প্রবলেমটা আমরা দেখলাম এগুলোকে কি বলে, যে একটা ভেরিয়েবল ভিতরে কোন ভ্যালু আছে এটা কিভাবে মানে আছে, এই সব প্রবলেম গুলোকে আমরা কি বলে থাকি, এগুলোকে আমরা রেস্ট কন্ডিশন বলে থাকি। এই রেস্ট কন্ডিশন সলভ করার জন্যই হইতেছে এই বিভিন্ন টাইপসের আমরা অ্যালগোরিদম দেখাবো, যেগুলো সিঙ্ক্রোনাইজেশন সমস্যা সলভ করে থাকি। তারপর কিছু কিছু টার্ম আছে যেগুলো আমরা হইতেছে ক্রিটিক্যাল সেকশন আমরা কি মনে করি। এখন আচ্ছা, ক্রিটিক্যাল সেকশনের জন্য আমাকে একটা মনে করে একটা কোড সেগমেন্ট আছে, মনে করে একটা মেইন ফাংশন আছে। এখানে এখানে একটা ইনিশিয়াল ভেরিয়েবল বা হাবি যাবে এইসব ভ্যালু গুলো তুমি ইনিশিয়ালাইজ করছো, যেটাকে আমি বলতেছি এন্ট্রি সেকশন বলতেছি। এরপর হইতেছে যাবে এটা ক্রিটিক্যাল সেকশন, ক্রিটিক্যাল সেকশনের মধ্যে হইতেছে ভ্যালুটা হইতেছে মডিফাই হবে, বা যা যে কমান্ড আমরা দিয়ে থাকবো আমাদের মধ্যে সেই ক্রিটিক্যাল সেকশন। বাট কন্ডিশন হইতেছে এট আ টাইমে একটা প্রসেসই ক্রিটিক্যাল সেকশনের ভিতর যেতে পারে, দুইটা প্রসেস একসাথে এক্সিকিউট হতে পারবে না। যখন একটা প্রসেস ক্রিটিক্যাল সেকশনে গেছে, কাজ শেষ করছে, বের হয়ে যাবে, বের হয়ে যাবে কিসে, তখন এক্সিট সেকশনের ভিতর চলে যাবে। এটা হইতেছে নরমাল। দেন হইতেছে অন্য কোনো প্রসেস হইতেছে এই ক্রিটিক্যাল সেকশনের ভিতর আসবে। এটা হইতেছে আমাদের ক্রিটিক্যাল সেকশনের শর্ট একটা ব্রিফ। স্ট্রাকচার হইতেছে এন্ট্রি সেকশন থাকবে, এরপরে ক্রিটিক্যাল সেকশন থাকবে, দেন হইতেছে এক্সিট সেকশন থাকবে। আর যদি কোনো ধরনের রিমাইন্ডার বা কোনো কিছু ভ্যালু যদি থেকে থাকে তাহলে হইতেছে এখানে হইতেছে ভ্যালুটা রিমাইন্ডারের ভিতরে স্টোর হবে, রিমাইন্ডার সেকশন বলতে পারো। ঠিক আছে। এখন এই ক্রিটিক্যাল সেকশনে যে যাবে, এই ক্রিটিক্যাল সেকশনে যাওয়ার জন্য 3টা কন্ডিশন লাগে। প্রথম কন্ডিশন কি, মিউচুয়াল এক্সক্লুশন। মিউচুয়াল এক্সক্লুশন। এখন মিউচুয়াল এক্সক্লুশন মানে কি, এট আ টাইমে একটা প্রসেস এক্সিকিউট হইতে পারবে, দুইটা প্রসেস এক্সিকিউট হইতে পারে না। প্রোগ্রেসটা কি, এই যে মনে করো একটা P1 প্রসেস মনে করো তোমার ক্রিটিক্যাল সেকশনের ভিতর গেছে, P2 এখন তোমার কাছে মনে করো কিউ এর ভিতরে P2 P3 আবার অনেকগুলো প্রসেস আছে। এরা কি করবে, এরা এখন ডিসিশন নিবে বিভিন্ন ধরনের, ওই যে আমরা অ্যালগোরিদম আছে, যে প্রসেস অ্যালগোরিদম যেগুলা, যে কোন প্রসেসটা এখন এর পরের বার ক্রিটিক্যাল সেকশনে যাবে, সেটা হইতেছে প্রোগ্রেসটা। কারণ এখানে ওরা, হ্যাঁ এটাই ক্রিটিক্যাল প্রোগ্রেসটা, যে
রিমাইন্ডারের ভিতরে যারা এখন রিমাইন্ডারের ভিতরে তো কিছু কিছু প্রোগ্রেস থাকতে পারে। তারপর এখানে কিউ যে আছে কিউ এর ভিতরে তো কিছু প্রোগ্রেস থাকতে পারে, মানে তারা ওয়েটিং সেকশনে আছেন, তারা এখন ডিসিশন নিতে থাকবে যে কোন প্রসেসটা এখন হচ্ছে এর পরের বার ক্রিটিক্যাল সেকশনের ভিতর পাবে। আর বাউন্ডেড, তিন তিন নম্বর কন্ডিশন হচ্ছে বাউন্ডেড ওয়েটিং। বাউন্ডেড ওয়েটিং আবার কি জিনিস? বাউন্ডেড ওয়েটিংটা মিলে আসলে এটা কোনো টাইম বোঝাইতেছে না, কতবার সেটা বুঝাইতেছে। মনে করো P1 প্রসেস ক্রিটিক্যাল সেকশনে গেছে, এর পরের বার আবারও তো P1 ক্রিটিক্যাল সেকশনে যাইতে পারে। এরকম করে যদি বারবারই যদি P1 ক্রিটিক্যাল সেকশনের ভিতর যায়, তাহলে তো P2 P3 বা অন্যান্য যেসব প্রসেস গুলো আছে সেই সব প্রসেস গুলো হচ্ছে ও সুযোগই পাবে না, তাই না? এটা হইতেছে বাউন্ডেড ওয়েটিং, মানে হইতেছে কতবার একটা প্রসেস ক্রিটিক্যাল সেকশনে যাইতেছে, কতবার। বাউন্ডেড ওয়েটিংটা জাস্ট ক্ল্যারিফাই করে থাকে যে P1 যখন বা PI একটা প্রসেস যখন ক্রিটিক্যাল সেকশনে গেছে, এর পরের বার যাতে PI আবার যেতে না পারে, মানে কতবার আমি ক্যালকুলেট করবো, সেটা হইতেছে আমাদের বাউন্ডেড ওয়েটিংটা আমাদের বলে থাকে। এখন ক্রিটিক্যাল সেকশন দিয়ে বা আমরা একটা যদি ক্রিটিক্যাল সেকশন না তো রেস কন্ডিশনের একটা যদি আমাদের বইয়ের উদাহরণ যদি চেক করে থাকি, আমার কাছে মনে করো দুইটা প্রসেস আছে, P1 একটা প্রসেস আছে, P2 একটা প্রসেস আছে। এখন দুইটা প্রসেসের ভিতরে মনে করো আমি যদি একটা চাইল্ড ক্রিয়েট করে থাকি, চাইল্ড আমরা কিভাবে ক্রিয়েট করবো? অবশ্যই ফর্ক করতে হবে। ফর্ক করলে সেম এখানে এই প্রসেসের ভিতরে আমরা একটা চাইল্ড ক্রিয়েট করব ফর্কের মাধ্যমে। এখন যেহেতু চাইল্ড ক্রিয়েট হয়েছে, অবভিয়াসলি চাইল্ডের একটা প্রসেস আইডি লাগবে। প্রত্যেকটা চাইল্ড বা প্রত্যেকটা প্রসেসেরই একটা ইউনিক আইডি থাকে। তাহলে আমি কি করব? এই চাইল্ডের জন্য একটা PID প্রসেস আইডি রিকোয়েস্ট করবো, সেম এটার জন্য হইতেছে আমরা একটা প্রসেস আইডি রিকোয়েস্ট করবো। এখন মনে করো আমার কিউ এর কাছে আমার কাছে অ্যাভেলেবেল প্রসেস আইডি আছে 1010। এখন এই প্রসেস আইডি এও চাইতেছে, এই প্রসেস আইডি এও চাইছে, একসাথে চাচ্ছে, কিন্তু কনকারেন্টলি চাচ্ছে, কিন্তু কনকারেন্টলি না। যদি মাল্টি কোর হয়ে থাকে তাহলে হয়তো প্যারালালি চাচ্ছে। তখন এই যে PID যে চাইল্ড আছে, তারও প্রসেস হবে 101 প্রসেস আইডি। এই যে চাইল্ড ক্রিয়েট করছে তারও প্রসেস আইডি হয়ে যাবে 1010। তাহলে তো দুইটা প্রসেসে সেম আইডি কিভাবে হয়ে থাকে? এটাকে তখন আমরা বলতে পারি রেস কন্ডিশন। তখন এটাকে আমরা রেস কন্ডিশন বলতে পারি। এখন এই রেস কন্ডিশনটাকে অ্যাভয়েড করার জন্য মেইনলি হইতেছে আমরা কয়েক ধরনের অ্যাপ্রোচ করে থাকি। আচ্ছা, অ্যাপ্রোচ গুলো নর্মালি হয়ে থাকে যে একটা প্রিমিটিভ অ্যাপ্রোচ আছে আর একটা নন প্রিমিটিভ আছে। প্রিমিটিভ নন প্রিমিটিভটাকেই আমরা কিন্তু পরে আর অনেকগুলো সাবসেকশন আকারে ভাগ করি। প্রিমিটিভ মানে কি জোরপূর্বক আমি প্রসেসর বা সিপিইউ থেকে এখন বের করে দেব। P1 মনে করে এক্সিকিউট হইতেছে, এখন P2 আসছে, যার প্রায়োরিটি অনেক হাই, আমি সিপিইউ থেকে জোরপূর্বক এই মালটাকে বের করে নিয়ে এসে P2 কে আমি সিপিইউর ভিতরে দিব। এটা হচ্ছে প্রিমিটিভ। এটার মাধ্যমে তোমার রেস কন্ডিশন হওয়ার চান্সেস প্রায় বলতে গেলে হয়ই না। নর্মালি আমরা প্রিমিটিভ ইউজ করি, তাও যে কিছু পরিমাণ রেস কন্ডিশন হওয়ার যে হয়, সরি সরি উল্টা বলছি, এটার প্রিমিটিভ ইউজ করার জন্য কিন্তু রিস্ক কন্ডিশন হয়ে থাকে। কেন? মনে করো P1 একটা কাজ করতেছে, P1 অর্ধেক কাজ করে ওকে জোর করে বের করে দেন, P2 ইউজ করা শুরু করবে প্রসেসরকে। তখন যে ও যেসব অর্ধেক কাজগুলো আছে ওগুলো তো করাপ্টেড ডাটা, কারণ কি ও ফুল কাজ শেষ করে যেতেই পারে নাই। তাহলে প্রিমিটিভটা আসলে দেখতে খারাপই মনে হচ্ছে, বাট আমরা কিন্তু কম্পিউটার ভিতরে প্রিমিটিভটাই মিলে ব্যবহার করে থাকি। আর নন প্রিমিটিভ কি, যেমন আছে তেমন চলতে পারবে, এখানে জোরপূর্বক কোনো কিছু বের করতে হবে না সিপিইউ থেকে। এই সিপিইউ তে মনে করো P1 একটা প্রসেস গেছে, ও কাজ শেষ করবে, শেষ করার পরে হয়ে যাচ্ছে P2 এ ওয়েট করতেছে, P2 তখন যেতে পারে। P1 যতক্ষণ না পর্যন্ত কাজ শেষ করবে না ততক্ষণ না পর্যন্ত ওর বের হবে না। সিপিইউ থেকে কাজ শেষ হবে, সুন্দর মতন P1 বের হয়ে যাবে, দিয়ে এখানে P2 চলে যাবে। ঠিক আছে? এটা যদি প্রিমিটিভ নন প্রিমিটিভ, এগুলোকে আমরা অনেকভাবে ভাগ করছি প্রিমিটিভ নন প্রিমিটিভটাকে। তখনই আমরা আসছি হইতেছি একটা পারফেক্ট সলিউশন, যেটাকে আমরা সফটওয়্যার সলিউশন আমরা যেখানে যদি বলে থাকি। এই সফটওয়্যার সলিউশনটা হইতেছে আমাদের পিটারসন সলিউশন আমরা বলে থাকি। আর পিটারসন সলিউশনের ভিতরে আমরা চেক করে থাকবো যেটা মিউচুয়াল এক্সক্লুশন দেয় কিনা, তারপর প্রোগ্রেস দেয় কিনা, বাউন্ডেড ওয়েটিং, এগুলো সবকিছু চেক করে থাকবো। দেন আমরা দেখবো যে এটার মধ্যে কি ফল্ট আছে, যেটার জন্য আমরা হার্ডওয়্যার সলিউশনের দিকে গেছি। হার্ডওয়্যার সলিউশন থেকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে মেমোরি ব্যারিয়ার, আর মেমোরি ব্যারিয়ার একটা আছে, তারপর টেস্ট এন্ড সেট আছে, আরেকটা হচ্ছে কম্পেয়ার এন্ড সোয়াপ আছে। এই তিনটা আমি দেখবো আপাতত। এখন আমরা দেখি যে পিটারসন সলিউশনটা কি। পিটারসন সলিউশন হচ্ছে একটা সফটওয়্যার বেসড সলিউশন। সফটওয়্যার বেসড একটা সলিউশন আছে, যেটা অনলি ফর দুইটা প্রসেসের জন্য এক্সিকিউটেবল, মাল্টিপল প্রসেস হয় না। আর হইতেছে এটা হইতেছে রিঅর্ডারিং প্রবলেমটাকে সলভ করতে পারতেছেন। রিঅর্ডারিং প্রবলেম কি সেটা আমরা আস্তে আস্তে দেখবো, মেইনলি তিনটার জন্য। আর সবগুলা থ্রেডকে হইতেছে আপডেট করে না, সব থ্রেড আপডেট করে না মানে কি?
কোর ওয়ান এর ভিতরে এটা হচ্ছে কোর ওয়ান আছে, কোর টু আছে। কোর ওয়ান এর ভিতরে কোনো কিছু আপডেট হয়েছে, এটা কোর টুর ভিতরে আপডেট করতে পারে না। সেটা হইতেছে আমাদের পিটারসন সলিউশনের নর্মালি তিনটা প্রবলেম। প্রথম হইতেছে দুইটা প্রসেসের জন্য কাজ করে, রিঅর্ডারিং হ্যান্ডেল করতে পারে না, সব থ্রেডের ভিতরে আপডেট একসাথে করতে পারতেছে না। And আগে দেখি পিটারসন সলিউশনটা মেইনলি কি ইউজ করে থাকে। এখন পিটারসন সলিউশন বোঝার আগে একটু কিছু ভেরিয়েবল ব্যবহার যেগুলো করেছে সেটার আমরা একটা রাফ আইডিয়া নিই। প্রথমে ইউজ করছে টার্ন। টার্ন ইজ ইকুয়াল টু যদি আমরা আই দিয়ে দিই, মানে হইতেছে পিআই কে আমি সুযোগ করে দিচ্ছি ক্রিটিক্যাল সেকশনে যাওয়ার জন্য। ইট ডাজন্ট মিন যে ওই যাবে, মানে হচ্ছে আমি পিআই কে সুযোগ করে দিচ্ছি তুমি ক্রিটিক্যাল সেকশনে যাইতে পারবা। এর মানে এই না যে ওই যাবে, হইতে পারে ও গেছে, নইলে ওর পরিবর্তে অন্য কোনো প্রসেস গেছে, এইরকম আমি সুযোগ করে দিচ্ছি তুমি চাইলে যাইতে পারো এমন। আর এরপর হইতেছে ফ্ল্যাগ। ফ্ল্যাগ হইতেছে একটা অ্যারে, এখানে আই, এটা যদি ট্রু হয়ে থাকে এটার মানে হইতেছে প্রসেস আই হইতেছে এখন ক্রিটিক্যাল সেকশনের ভিতরে চলে গেছে, এর মধ্যে অন্য কোনো প্রসিজার যাইতে পারবে না ক্রিটিক্যাল সেকশনে। এটার মিনিং হইতেছে এরকম। পিজেও হইতে পারে, তখন ট্রু ফল, তখন পিজে এর ক্ষেত্রে এটা ট্রু ফলস হবে, কারণ পি প্রসেস যেহেতু এখন আর ক্রিটিক্যাল সেকশনে যাইতে পারবে না। তো যদি ফুল কোডটা যদি আমরা দেখি, একটা মনে করে পিআই এর জন্য ক্যালকুলেট করে থাকি, একটা পিজে এর জন্য মনে করে ভাবে থাকি। এখন আগে আমি কি করে থাকবো, এটা ইনফাইনাইট লোড আছে, এটা আমি ডু হোয়াইল যদি দিয়ে দিই, এখানে ডু হোয়াইল। এখন দেখি, নর্মালি তো আমাকে আগে ইনিশিয়ালাইজ করতে হবে। আমি মনে করি যেহেতু প্রসেস পি এর জন্য আমি কাজটা করতেছি, তাহলে প্রসেস পি কে আমি সুযোগ করে দিই যে তুমি চাইলে এখন যাইতে পারো। আর যেহেতু এটাকে এই অ্যালগোরিদমকে আমরা হাম্বল অ্যালগোরিদম বলে দিই, মানে নিজে যাওয়ার সুযোগ হলে অন্য প্রসেসকে যাওয়ার সুযোগ করে দিই। দ্যাটস ওয়াই হইতেছে আমরা ফ্ল্যাগ এর ভ্যালু আই আছে, আরে উল্টা লিখছি রে, ফ্ল্যাগ হবে আই, মানে আমি প্রসেস আই ক্রিটিক্যাল সেকশনে যাবে, আমি একদম কনফার্মের সাথে বলছিলাম ও অলরেডি ক্রিটিক্যাল সেকশনে গেছে, মিনিং হইতেছে এটা। কিন্তু প্যারালালি আমি সুযোগ করে দিলাম যে কে চাইলে ও যাইতে পারে পরের বারে। এখন আমরা ভিতরে একটা লুপ চেক করব, লুপের ভিতরে দেখবো যে টার্ন ইকুয়াল ইকুয়াল যে কিনা, এবং ফ্ল্যাগ যে কিনা, মানে যে কি এখন ক্রিটিক্যাল সেকশনের ভিতরে বৈশা আছে কিনা। ট্রু দিতে পারো, না দিলে অলরেডি এমনি ট্রু ধরে নিবা। যদি এমন হয়ে থাকে তাহলে ইনফাইনাইট লুপ আমি আটকাই দিব, যদি কারণ আমি অলরেডি বলে দিয়েছি যে প্রসেস পি বা আই সে এখন ক্রিটিক্যাল সেকশনে গেছে, তাহলে তো স্বাভাবিকভাবে আমি অন্য কোনো প্রসেসকে এখানে যাইতে দিব না। এরপর হইতেছে কি, এরপর হইতেছে ক্রিটিক্যাল সেকশনটা এক্সিকিউশন হইতে পারবে, এরপর হইতেছে এক্সিট হবে। তো তখন আমরা কিভাবে করতে পারি, এক্সিটটা ফলস করে দেব। কাকে ফলস করে দেব, এই যে ফ্ল্যাগ আই যে অলরেডি ক্রিটিক্যাল সেকশন ভিজিট করে আসে তাকে তো আমি আর সেকেন্ড টাইম পাঠাবো না, তাহলে আমি সুন্দর মতন এখানে ফলস করে দিব, যাতে ইয়া দ্বিতীয়বার যাইতে না পারে। সেম অ্যাজ এখানে, যদি এখন এখানে আমি অনলি জে কে সুযোগ করে দিব ক্রিটিক্যাল সেকশনে যাওয়ার জন্য, দেন ও আই কেও সুযোগ করে দিলাম, আর লুপ আমি এখানে একটা দিয়ে দিলাম। টার্ন ইজ ইকুয়াল টু আমার হবে এবার আই হবে, এবং ফ্ল্যাগ হবে আই, ক্রিটিক্যাল সেকশন হবে এদিকে, আর এখানে হইতেছে ফ্ল্যাগ যে হইতেছে ফলস। আচ্ছা, এখন দেখি, মনে করো আমি আই এবারে ক্রিটিক্যাল সেকশনে যাবে, খুব ভালো কথা গেছে, যে কে আমি সুযোগ করে দিয়েছি। ওই মোমেন্টে মনে করে যে আমার যে আসছে ক্রিটিক্যাল সেকশনে যাওয়ার জন্য ট্রু পাইছে, যে আমি এখানে হইতেছে যে আই কে সুযোগ করে দিলাম। আচ্ছা, এরপর হইতেছে লুপ চেক হবে। লুপ মানে কি, এখানে হচ্ছে যে টার্ন ইজ ইকুয়াল টু আই দেওয়া আছে, আই কি ট্রু আছে, হ্যাঁ আই এটা ট্রু হয়ে আছে, ভালো কথা। তারপর হইতেছে ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু, মানে ফ্ল্যাগ জে কি তোমার ট্রু হয়ে আছে? আ- আচ্ছা সরি, ফ্ল্যাগ আই কি তোমার এখানে ট্রু হয়ে আছে? অবশ্যই হ্যাঁ ট্রু আছে। যার জন্য হইতেছে এর ফলে আমার প্রসেস পিআই এখন কি বলে এটা ক্রিটিক্যাল সেকশনের ভিতরে যেতে পারতেছে। কারণ যখনই জে এর জন্য যখন আমরা চেক করে থাকবো, জে এর জন্য কিন্তু এটা ট্রু হয়েছে, ভালো কথা, জে ট্রু হয়েছে। কিন্তু আমরা যখন এটা চেক করলাম যে ট্রু ইজ টার্ন ইজ ইকুয়াল টু আমরা আই দেওয়া আছে, এটা কি ট্রু? হ্যাঁ ট্রু, কারণ আমরা এই যে এখান থেকে অলরেডি এটা পাইছি। এরপর এন্ড ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু আই, সরি ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু আই কিনা, হ্যাঁ ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু আই ট্রু পাইছি। টার্ন ইজ ইকুয়াল টু আই কিনা, না টার্ন ইজ ইকুয়াল টু আই, টার্ন ইজ ইকুয়াল টু জে হয়ে আছে। দ্যাটস ওয়াই এই যখন পিজে যখন এক্সিকিউট হইতে আসবে তখন হইতেছে এখানে যে আটকা পড়বে, লুপের ভিতর আটকা পড়বে। যার জন্য পিজে এক্সিকিউট হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত পি আই এখান থেকে বের হয়ে আসবে না। এখন এটার মধ্যে থেকে আমরা এখন চেক করবো যে মিউচুয়াল লক প্রোগ্রেস আর বাউন্ডেড রুটিং হচ্ছে কিনা। মিউচুয়াল লক অবশ্যই হইতেছে, কারণ একটা টাইমে যখন পিআই যাচ্ছে পি জে আর ক্রিটিক্যাল সেকশনের ভিতর যেতে চাচ্ছে না, তাহলে মিউচুয়াল, তাহলে এখন মিউচুয়াল এক্সক্লুশন হইতেছে তোমার
সাপোর্ট করছে প্রোগ্রেস। প্রোগ্রেস মানে কি, যে অন্য কেউ নিজে যখন গেছে ক্রিটিক্যাল সেকশনের ভিতর, এখন অন্য যেই প্রসেসটা আছে সে কি এখন এর পরের বার যেতে পারবে কিনা। যেহেতু আমার ক্রিটিক্যাল সেকশন থেকে বের হয়ে যে আমি ফ্ল্যাগ আই ইজ ইকুয়াল টু ফলস করে দিয়েছি, মানে আই এর পরের বার আর যেতে পারতেছে না, তখন আর আছে কি আমার কাছে প্রসেস? অবশ্যই পি যে আছে, তাহলে পি আই এর পর অবভিয়াসলি পি যে যাইতে পারবে, তাহলে এটাও সাকসেস। এন্ড বাউন্ডেড ওয়েটিং, বাউন্ডেড ওয়েটিং এখন আমি যদি চিন্তা করে থাকি যে একটা প্রসেস পিআই এর পর কি আবার পি আইতেছে কিনা, না পিআই এর পর কিন্তু পিআই যাইতে পারতেছে না, পি যে যাইতেছে, এটাও সাপোর্ট করতেছে, খুব ভালো কথা। তিনটা জিনিস সাপোর্ট করা সত্ত্বেও এই কি দুইটা প্রসেসের জন্য আমার তো পিসির ভিতরে শুধু দুইটা প্রসেস না, মাল্টিপল প্রসেস আছে, সো আমি এখানে এই এটা আসলে ভ্যালিড না। রিঅর্ডারিং, রিঅর্ডারিং মনে করো যে এই লাইনটা পরে এক্সিকিউট হইতেছে, এটা আগে এক্সিকিউট হইতেছে। রিঅর্ডারিং এর ক্ষেত্রে কি হয়, স্যার এটা আগে এক্সিকিউট হচ্ছে দেন এটা রিঅর্ডারিং কি করে দেয়, লাইনগুলো উল্টা করে দেয়। বর্তমানে মডার্ন সিপিইউ কিন্তু সব রিঅর্ডারিং ব্যবহার করে থাকি, বাট এক্সিকিউট যখন হয়ে থাকে তখন কিন্তু একদম লাইন বাই লাইনই কিন্তু এক্সিকিউট হয়ে থাকে। এখন কোডটা দেখি যেহেতু দেখতেছি এখানে রিঅর্ডার যদি হয়ে যায়, তখন তো এখানে সিকোয়েন্সও ঠিক থাকে না, সিকোয়েন্স যদি ঠিক না থাকে তাহলে অবভিয়াসলি ঠিক মতন এক্সিকিউটও হবে না, আউটপুট ভিন্ন আসবে। এই প্রবলেমটা এইখানে সলভ করতে পারতেছে না। আর থ্রেডেরটা তো বুঝতেই পারছো, আলাদা আলাদা করে একসাথে আপডেট করতেছে না। এখন এই যেহেতু সমস্যা আছে, এরপরের জন্য তখন আমরা হইতেছে হার্ডওয়্যার সলিউশনের দিকে গেছি। হার্ডওয়্যার সলিউশনের ভিতরে আমরা কোনটা, মেমোরি ব্যারিয়ার। মেমোরি ব্যারিয়ারটা কি? মেমোরি ব্যারিয়ার আলটিমেটলি হচ্ছে যে লোড স্টোর করে থাকবে, লোড বাই স্টোর যেটাই বলে, পুরোনো ডাটাগুলোকে আগে লোড করে থাকবে সিপিইউ এর ভিতরে, দেন হইতেছে নিউ ডাটাগুলোকে লোড করে থাকবে। নিউ ডাটাগুলোকে তাহলে কি হয়, পুরোনো ডাটা যদি তুমি আগে ভাগে লোড করে ফেলো তাহলে আপডেটেড হয়ে যাবে, আপডেটেড হওয়ার ফলে হইতেছে তোমার, আর যদি শাফেল করেও দাও কোডগুলা, আলটিমেটলি সিকোয়েন্স অনুসারে এক্সিকিউট হবে। ঠিক আছে। এখন এই মেমোরি ব্যারিয়ারের আগে বোঝার জন্য আমাদের আগে একটা মডেল বুঝতে হবে। আহ কি মডেল জানে, মেমোরি মডেল আমরা বলে থাকি এগুলাকে। মেমোরি মডেলটা হচ্ছে দুই ধরনের। কোড গুলো যে রিঅর্ডার হয়ে যাচ্ছে, এই রিঅর্ডারিংটাকে মেইনলি আমরা মেমোরি মডেল বলে থাকি। এখন এটা কি কয় ধরনের হতে পারে, দুই ধরনের হতে পারে, একটা স্ট্রংলি হইতে পারে, স্ট্রংলি অর্ডার, আর একটা কি উইকলি অর্ডার। স্ট্রংলি অর্ডার আর উইকলি অর্ডার। স্ট্রংলি অর্ডার কি, যতগুলো কোর মনে করো তোমার তিনটা কোর আছে একটা সিপিইউ এর ভিতরে, তিনটাতেই একসাথে ডাইরেক্টলি আপডেট করে দিবে, সবগুলা ভ্যালু আপডেটেড, সব একসাথে আপডেটেড করে দিবে, তাহলে অবশ্যই এটা ভালো। এখানে কোনো ধরনের তাইলে তোমার সিঙ্ক্রোনাইজেশন প্রবলেম গুলো হবে না, যেহেতু সবগুলোর ভিতরে আপডেটেড ভ্যালু গুলো আছে। আরো ভালো জিনিস। বাট তাহলে এটা কি হবে, সেফ, বাট এটা স্লো হবে। কেন স্লো হবে? তুমি সবগুলোকে আপডেট করতে চাইছো, সবগুলোকে একসাথে তুমি যখন আপডেট করতে যাবে, এটা কি সময় লাগবে না? অবভিয়াসলি সময় লাগবে, তাহলে তো তোমার এটা একটা স্লো প্রসেস। আর উইকলি প্রসেস, উইকলি প্রসেসটা হইতেছে যখন একটা কোর আপডেট হয়েছে, ওর এখন দেখতেছে যে এই করে আপডেট হলে বেশি বেটার হয়, তখন এই কোডটাকে আপডেট করে দিয়েছে, ওর মাঝখানে এটা দরকারই নেই আপডেট করা, মানে ওর প্রয়োজন মতন কোরগুলোকে আপডেট করতেছে ডাটা দিয়ে, সব কোরকে করতেছে না। তাহলে এটা কি আমার ফাস্ট কিনা? অবশ্যই এটা ফাস্ট, কারণ স্পেসিফিক একটা দুইটা কোরকে সে আপডেট করতেছে। বাট এটা আনসেফ। আনসেফ কেন? আম আনসেফ এই কারণে যে সবগুলা কোরকে তো আর আপডেট করতেছে না, তাহলে কিছু কোরের ভিতর পুরোনোটা থেকে যাচ্ছে, হয়তো ইউজ করতেছে না, পুরোনোটা থেকে যেতে আছে, তাহলে তো এটা আনসেফ। কিন্তু আমরা কোনটা ইউজ করে থাকি, আমরা কিন্তু আমাদের মডার্ন লাইফের ভিতর উইকলি অর্ডারটাই ব্যবহার করে থাকি। কেন? চিন্তা করো, একটা অ্যালগোরিদম তোমার কাছে আছে যেটা ফাস্ট, আনসেফ হোক ফাস্ট, সেটাকে তুমি মডিফাই করে তুমি সেফের কাছাকাছি নিয়ে যেতে পারতেছো। কিন্তু আরেকটা মডেল আছে যেটা অলরেডি স্লো, তাহলে সেটাকে তুমি যদি তুমি ফাস্ট ফাস্ট করতেছো, সরি ভুল বলছি, আমরা উইকলি ব্যবহার করতেছি, যেটা অলরেডি ফাস্ট, ভালো কথা, কিন্তু আনসেফ। তুমি এটাকে মডিফাই করে তুমি ফাস্টার বানাইতে পারবা, ফাস্টার বানাইতে পারবা, এন্ড হইতেছে সেফের কাছাকাছি তুমি নিয়ে যেতে পারবা। কিন্তু যেই মডেলটা অলরেডি স্লো আছে, তুমি এটা মডিফাই করলে হয়তো ফাস্ট বানাতে পারো, ফাস্টার তো আর বানাইতে পারতেছো না, হোক সেটা সেফ। আমাদের বর্তমান দুনিয়াতে যত ওএস আছে সবই তো আমাদের ফাস্ট দিকে চিন্তা করে, যত যেই ওএস যত ফাস্ট, তাহলে আমরা তো উইকলিটাকে মডিফাই করে আমরা আরো বেটার বানাইতে পারি না, দ্যাটস হইতেছে আমরা উইকলিটাকে ব্যবহার করে থাকি। আর এখন আমরা যদি বলি থাকি যে মেমোরি ব্যারিয়ারের কাহিনী, এখানে মেমোরি ব্যারিয়ারটা মজা লাগবে। মেমোরি ব্যারিয়ার হচ্ছে কোড গুলোকে শাফল করে দেয়। কারণ একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি তুমি মনে করে, আমার কাছে একটা থ্রেড ওয়ান আছে, থ্রেড ওয়ানের ভিতর মনে করো ভাইল, একটা কোড লিখে ভাইল নট টু ফ্ল্যাগের ভ্যালু, যেটা হইতেছে আমি ইনফাইনাইট লুপ দিয়ে দিব, আর এটা হচ্ছে প্রিন্ট এক্স। আর এখানে মনে করো এক্স ইকুয়াল 100, ফ্ল্যাগ হইতেছে ট্রু।
আচ্ছা, মনে করো শাফেল করে দিলে হবে কি, মনে করো আমি টি2 কে আগে এক্সিকিউট করতে চাচ্ছি, টি2 কে আমি এক্সিকিউট করতে চাচ্ছি, টি2 এক্সিকিউট করতে গেলে মনে করি এই লাইনটা আমি আগে এক্সিকিউট করে ফেললাম, তারপর হইতেছে এটা, এক্স এর ভ্যালু কিন্তু শুরুতে আমার কিন্তু 0 হয়ে আছে। এখন যদি মনে করি এই লাইনটা যদি আগে এক্সিকিউট করে, ফ্ল্যাগ ইকুয়াল আমি ট্রু করে দিছি, দেন মনে করো হতেছে টি1 এবার সুযোগ পাইছে, ফ্ল্যাগ ইকুয়াল যদি ট্রু হয়ে যায়, তাহলে এখানে আবার উল্টা করে রাখছি সাইন, তাহলে এটা হইতেছে ফলস হয়ে যাবে। ফলস হলে ইনফাইনাইট লুপের ভিতরে আটকাবে না, না আটকালে এই লাইনটা প্রিন্ট মানে এক্সিকিউট হবে, মানে কি 0 প্রিন্ট করবে। কিন্তু আমার ভ্যালু কত, এখন 100 হওয়া উচিত ছিল, এটা একটা ভুল হয়ে গেল একটা। এখন এই জিনিসটা মেমোরি ব্যারিয়ারের মাধ্যমে কিভাবে সলভ করতে পারি? এখন আমার কাছে এখানে while আছে, একটা ফ্ল্যাগ দিয়ে দিলাম, ইনফাইনাইট লুপ আছে, এরপর আমি যদি একটা মেমোরি ব্যারিয়ার ফাংশনটাকে যদি কল করিস, মেমোরি ব্যারিয়ার কি করে থেকে পুরোনো ডাটা সবকিছুকে আপডেট করে দেয়, আর নতুন ডাটা গুলোকে পরে আপডেট করে, আগে পুরোনো ডাটা গুলো দিয়ে নতুন ডাটা গুলোকে দেন হইতেছে এখানে প্রিন্ট করবে এক্স কে। আর এখানে হইতেছে তোমার এক্স ইকুয়াল 100 আছে, আর মেমোরি ব্যারিয়ার কে তুমি এখানেও কল করলা, আর হইতেছে বলে ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু ট্রু করে দিলাম, তাহলে লাভটা কি হলো? তুমি এগুলো যতই শাফেল করো না কেন, অরিজিনাল সিকোয়েন্স মেমোরি ব্যারিয়ার জানে, ও ওইভাবে এক্সিকিউট করবে, তো আলটিমেটলি তোমার এক্স এর ভ্যালু এরপরে 100ই প্রিন্ট হবে। এটা হইতেছে মেমোরি ব্যারিয়ারের মাধ্যমে আমরা সলভ করে থাকতেছি, জাস্ট মেমোরি ব্যারিয়ার হইতেছে তোমার রিঅর্ডারিং প্রবলেমটাই সলভ করতে পারে, আর কোনো প্রবলেম সলভ করতে পারে না। এই জন্য এরপর হচ্ছে যে আমরা দ্বিতীয় হার্ডওয়্যার সলিউশনটা আলোচনা করব, যেটাকে আমরা বলে টেস্ট এন্ড সেট বলে থাকি। টেস্ট এন্ড সেট, টেস্ট সেটটা কি? টেস্ট সেট হইতেছে আগে টেস্ট করবে, দেন সেট করবে, মানে আপডেট করবে, আগে টেস্ট করবে, দেন আপডেট করবে। তাহলে একটা ছোট্ট আমাকে একটু দেখি, বুলিয়ান মেমোরি টেস্ট সেট কিন্তু টোটালি হইতেছে সব মোটামুটি সবই বুলিয়ান ফাংশন দিয়ে কাজ করে থাকি, বাট আমরা যখন কম্পেয়ার এন্ড সলভ করবো সবগুলো দেখবো যে আমরা ইন্টিজার ভ্যালু দিয়ে কাজ করে থাকি। তো আমরা বুলিয়ানটাকে কল করলাম, টেস্ট এন্ড সেট কে কল করলাম, পুরাটা লিখলাম না আর, আর এটার ভিতরে যে ফাংশন প্যারামিটারটা দিব, আর্গুমেন্টটা দিব, সেটা হইতেছে আমাদের কি বলে বুলিয়ান হয়ে থাকে, টার্গেট এন্ড ভ্যালু। এই স্টার সাইন দিছি কিসের জন্য? পয়েন্টার বোঝানোর জন্য, যেহেতু হার্ডওয়্যার সলিউশন মানে সবগুলো সলিউশন হয়ে যাবে অ্যাটমিক হয়ে যাবে, অ্যাটমিক মানে হার্ডওয়্যারের ভিতরে এক্সিকিউট হবে, হার্ডওয়্যারের মধ্যে এক্সিকিউট হওয়া মানে হচ্ছে আনইন্টারাপ্টেবল হিসেবে, ওকে কেউ থামাইতে পারবে না, ও যখন এক্সিকিউট হবে ওর মতো এক্সিকিউট হয়ে ছাড়বে, ওকে কেউ যে মাঝখানে থামাই দিতে পারবে না। ঠিক আছে, এই জন্য হইতেছে আমরা এই পয়েন্টার ব্যবহার করতেছি। এখন আমরা যদি এখানে একটা সেকেন্ড দেখেন, আমরা বুলিয়ানের এই ভ্যালুটা, টার্গেটের ভ্যালুটা স্টোর করতে হবে, মনে করো আরবি নামে একটা ভ্যারিয়েবলের ভিতরে হইতেছে আমরা স্টোর করতে চাইতেছি এই টার্গেট ভ্যালুটাকে, দেন হচ্ছে যে আপডেট করবো এই টার্গেটটাকে, ট্রু করে দিব, আর দেন সুন্দর মতো রিটার্ন দিব আরবি কি। ওকে, এতটুকু। এরপর হইতেছে টেস্টিং সেটকে কল করা লাগবে। এখন মনে করো মেইন ফাংশনের ভিতরে আমি ডু হোয়াইল একটা ইনফিনিট একটা লুপ চালাইছি যাতে এটা সারা জীবন চলতে থাকবে। এখন এটার ভিতরে টেস্টিং সেটকে আমি কল দিব, এখন একটা ভ্যালু পাঠাইতে হবে, লকের ভ্যালুটা আমি পাঠাবো। লক হইতেছে যে তোমার এখন সিস্টেমটা লকড হয়ে আছে কিনা, মানে ক্রিটিক্যাল সেকশনের ভিতরে ডব্লিউএইচআই হয়। লক, লকের মিনিংটা হইতেছে যে ক্রিটিক্যাল সেকশনের ভিতরে কেউ আছে কিনা। শুরুতে কিন্তু তোমার লকের ভ্যালু কিন্তু 0 থাকবে, মানে ক্রিটিক্যাল সেকশন খালি আছে। ঠিক আছে, এরপর হইতেছে আমাদের সেই ক্রিটিক্যাল সেকশন পার্টটুকু আসবে, দেন হইতেছে আমাদের লকটাকে ফলস করে দিব, ফলস, ফার্স্ট ফলস করে দিব। এখন একটা জিনিস চিন্তা করো, আমার লকের ভ্যালু প্রথমে 0 আছে, তাহলে এখানে এটার ভ্যালু কত? 0। তারপর এই জিরোটাকে এখানে টার্গেটের ভিতরে পাঠাইলাম, টার্গেট এই জিরোটাকে এখানে আরবির ভিতরে স্টোর করে রাখছো সুন্দর মতো, আরবিতে কিন্তু রিটার্ন কিন্তু 0ই করে থাকবে। আর টার্গেট যেহেতু এটা 0 ছিল, এখন এটাকে আমি ট্রু করে দিলাম, মানে 1 করে দিলাম। বুলিয়ান তো, আচ্ছা 0 1 তো বুঝো নিও, ফলস ট্রু ফলস, আলটিমেটলি রিটার্ন কিন্তু আমি 0ই করছি। তাহলে এখানে কিন্তু আমার 0 রিটার্ন হইতেছে, মানে ফলস রিটার্ন হইতেছে। যেহেতু ভাইলের ভিতর ফলস রিটার্ন হয়েছে, তাহলে এই ইনফাইনাইট লুপ কাজ করবে না, কাজ না করলে ক্রিটিক্যাল সেকশনের ভিতর এক্সিকিউট করে যাবে। এমতো অবস্থায় নতুন একটা প্রসেস পিজে আসলো, পিজে যখন পাবে লককে, তখন 0 পাবে না, 1 পাবে, কারণ এই যে টার্গেটের ভ্যালু কিন্তু আমি এখানে ট্রু করে দিছি, 1 পাইলো। এই ডিস্টেন্স সেটের ভিতরে কল করলো, ডিস্টেন্স সেটের ভিতরে এখন এটার ভ্যালু 1 আসলো, আরবির ভিতরে 1ই রিটার্ন করে থাকবে, আর এটা তো অলরেডি 1 হয়েই আছে। তো এখানে আমার কত রিটার্ন হবে? 1 রিটার্ন হবে। 1 যদি রিটার্ন হয়ে থাকে, while লুপ ট্রু হয়ে গেল, ট্রু হইলে আমাদের পিজে কে ইনফাইনাইট লুপের ভিতরে আটকে গেল। সিক ইনস্টলেশন 0 ছিল, 0 এখানে ফাংশন কি করবে?
সেট এন্ড টেস্ট জিরোকে পাঠাই দিবে এই ফাংশনের ভিতরে। আলটিমেটলি আরবির ভিতরে জিরো স্টোর করলাম, দেন ওই জিরোটাকে আমি আবার রিটার্ন করে পাঠাই দিলাম। মাঝখান থেকে আমি টার্গেটের ভ্যালুকে ট্রু করে দিলাম, মানে আলটিমেটলি লকের ভ্যালু আমি 1 করে দিলাম এখানে। ঠিক আছে, এর পরবর্তীতে যখন অন্য কোনো প্রসেস আসবে তখন তারা কিন্তু আলটিমেটলি ট্রুই পাইতেছে। এভাবে হইতেছে আমি এটাকে লকিং মেকানিজম দিতেছি। এখন আমরা এটার ভিতরে চেক করে থাকি মিউচুয়াল এক্সক্লুশন হচ্ছে কিনা। মিউচুয়াল এক্সক্লুশন হচ্ছে কিনা, হ্যাঁ মিউচুয়াল এক্সক্লুশন হতেছে। আইপিআই যখন ছিল পিজে কে আমি আর যেতে দিচ্ছি না, তারা মিউচুয়াল এক্সক্লুশন হচ্ছে। প্রোগ্রেস, প্রোগ্রেস কি হতে পারছে? তো চিন্তা কইরা দেখো এখানে কোনো নাম দ্বন্দ্ব আছে কিনা প্রোগ্রেসে। সহজ বাংলা কথা, এখানে প্রোগ্রেস নাই। কেন নাই প্রোগ্রেস? আমরা কি বলছিলাম, একটা প্রসেস যখন এই ক্রিটিক্যাল সেকশনে যাবে অন্যান্য প্রসেস গুলো ডিসিশন নিবে যে এর পরবর্তীতে কি দেবে। এখানে ডিসিশন নেওয়ার কোনো মেকানিজম আছে? নাই তো, তাহলে কেমনে এখানে প্রোগ্রেস থাকবে? বাউন্ডেড ওয়েটিং, বাউন্ডেড ওয়েটিং হইতেছে যখন একটা প্রসেস যখন গেছে ক্রিটিক্যাল সেকশনে, আবার দ্বিতীয়বার যাবে কি যাবে না, এটা ডিসিশনটা, ডিসিশন তো না, পিআই মনে করে গেছে, এখন এ কি গ্যারান্টি আছে পিআই পরের বার যাবে না, পিজে যাইতে পারবে? এমন কোন মেকানিজম এটার ভিতরে আছে বাউন্ডেড ওয়েটিং? এটার মধ্যে বাউন্ডেড ওয়েটিংটাও নাই। তো আলটিমেটলি এটার ভিতরে শুধু মিউচুয়াল এক্সক্লুশনটা দিতে পারতেছে, বাউন্ডেড ওয়েটিংটাও দিতে পারতেছে না, প্লাস প্রোগ্রেসটাও দিতে পারতেছে না। এর জন্য এরও আপডেটেড ভার্সন, এর পরের বার হার্ডওয়্যার সলিউশন যেটা আমরা বের করছি, যেটাকে আমরা বলে থাকি কম্পেয়ার এন্ড সোয়াপ। দুইটা ভ্যালুকে আমরা কম্পেয়ার করব, যদি কম্পেয়ার মিলে যায় তাহলে হইতেছে আমরা সোয়াইপ করে দিব, বা সোজা বাংলা হিসাব। এটার মধ্যে কি কোনো সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে, আস্তে আস্তে আমরা দেখবো, কোডটাকে বুঝি। এই হইতেছে আমাদের কম্পেয়ার এন্ড সোয়াপ। এটা হইতেছে, এটাও আমার অ্যাটমিক একটা ফাংশন। অ্যাটমিক ভেরিয়েবল গুলাকে আমরা এখানে কল করে দিব। অ্যাটমিক ভেরিয়েবল যেহেতু, তাহলে আমি এখানে সুন্দর মতন পয়েন্টারটা ইউজ করে থাকবো। আর সিএস এর ভিতরে হইতেছে তিনটা প্যারামিটারকে আমার পাস করতে হবে। ইন্টিজার ভ্যালু, এটা হইতেছে আমার সেই লকের ভ্যালুটাকে কনজিউম করে থাকবে। ভ্যালু, এটা হইতেছে আমার সেই এক্সপেক্টেড ভ্যালু যেটার সাথে আমি কম্পেয়ার করব। আর এটা হইতেছে আমার ইন্টিজার নিউ ভ্যালু, জাস্ট কম্পেয়ার যদি সলভ মানে ঠিক হয়, ট্রু হয়, তাহলে আমি এই ভ্যালুর সাথে আপডেট করি। তো দেখো আমি কেমনে করি। আগে আমি একটা টেম ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করি, টেম। হাতের লেখাটা বুঝে নাও, তাড়াহুড়া করে ভিডিও বানাচ্ছি তো। টেম্পের ভিতরে আমি স্টোর করে নিলাম সুন্দর মতন। ওকে, তারপর আমি কি করতে পারি, কম্পেয়ার করব। যদি ভ্যালু ইজ ইকুয়াল টু, যদি এক্সপেক্টেড ভ্যালু সমান হয়ে থাকে, তাইলে এই ভ্যালুর ভিতরে আমি সেই নিউ ভ্যালুটাকে আপডেট করে দিব। আপডেট করে দিলাম, খুব ভালো কথা। আর এরপর সুন্দর মতন আমি রিটার্ন করে দিব। কাকে রিটার্ন করব? সেই টেম্পকে আমি রিটার্ন করব। ঠিক আছে, এটা দেখে আমি কিছুই বুঝবা না, এই আপাতত অর্ধেক কোড দেখে কেউ বুঝবা না। আমরা আগে কল করি ফাংশনটাকে, তাইলে বোঝা যাবে কলিং ফাংশনটা আমরা কেমন হয়ে থাকে। মনে করো যে, এটা মনে করো এইরকম ডু while একটা কোড আছে মেইন ফাংশনের ভিতরে, টু ইনফাইনাইট চলতে থাকবে এখানে। এখন আমি আগে কি করব, একটা while লুপকে ডিক্লেয়ার করব। এখানে সিএস থাকলো, এখানে আমি পাঠাবো প্রথম তো লককে পাঠাবো। লকের ভ্যালুটা, লক আমি জানি কি ইনিশিয়ালি লকের ভ্যালু অলওয়েজ জিরো হবে, ক্রিটিক্যাল সেকশন খালি থাকার ফলে। এখানে জিরো পাঠাবো, এখানে ওয়ান পাঠাবো। ঠিক আছে, ক্রিটিক্যাল, এখানে একটা ইনফাইনাইট লুপের জন্য একটা সেমিকোলন। ক্রিটিক্যাল সেকশনের ভিতরে যাবে, আবার সুন্দর মতো লকের ভ্যালু এখানে বের, ক্রিটিক্যাল সেকশন থেকে জিরো হবে। আচ্ছা চলো, ইনিশিয়ালি আমার লকের ভ্যালু কত? জিরো। তাহলে আলটিমেটলি 001 কে আমি এখানে পাঠাচ্ছি। এটার ভ্যালু জিরো, এটার ভ্যালু জিরো, এটার ভ্যালু ওয়ান। খুব ভালো কথা। এই ভ্যালুটা আমার কত? জিরো। তাহলে টেম্পের ভ্যালু আমার কত? জিরো। ভালো কথা। এই যে জিরোর সাথে আমি এক্সপেক্টেড ভ্যালু আমি কম্পেয়ার করবো, যদি হ্যাঁ জিরো ইজ ইকুয়াল টু অবশ্যই জিরো, তাহলে ঠিক আছে। তাহলে এই ইফ ব্লকটা ক্লাস করবে, যদি কাজ করে থাকে, তাহলে নিউ ভ্যালু কত? ওয়ান। আমি এখানে এটার ভ্যালুকে আমি ওভাররাইট করে দিয়ে এটাকে আমি ওয়ান করে দিচ্ছি। আর রিটার্ন টেম্প, টেম্পের ভ্যালু কত? আলটিমেটলি জিরো। ঠিক আছে, প্রথম যেহেতু সিএস এর ভ্যালু, তাহলে কত রিটার্ন হবে? জিরো রিটার্ন হবে। লুপের ভিতরে জিরো যাবে, লুপ এক্সিকিউট হবে না। ক্রিটিক্যাল সেকশনের ভিতর সেই পিআই প্রসেসটা চলে যাবে এক্সিকিউট হওয়ার জন্য। ওই অবস্থাতে যদি পিজে নামক কোন ধরনের প্রসেস এক্সিকিউট হতে আসে, সে লকের ভ্যালু কত পাবে? সে ওয়ান পাবে। কেন ওয়ান পাবে? এখানে যে আমি ভ্যালুটাকে আপডেট করে দিছি, ভ্যালুটাই কিন্তু আমার সেই লকের ভ্যালুটা আপডেট করে দিছি। তো আলটিমেটলি এখন লকের ভ্যালু কত? ওয়ান, 101। চলো এবার আমি এখানে 101 কে পাঠাই। 101, তাহলে ভ্যালু আমি এটা ওয়ান হবে। টেম্পের ভিতরেও আমি ওয়ান কে স্টোর করে রাখলাম। আর এই ভ্যালুটা কত আমার? ওয়ান। জিরো আর ওয়ান কি সমান? অবশ্যই সমান না, তাহলে এই ব্লকটা কাজ করবে? করবে না। সুন্দর মতন টেম্পের ভ্যালুটা আমি আবার রিটার্ন করে দেব। টেম্পের ভ্যালু আমার কত ছিল? এই ওয়ানটা ছিল, এই ওয়ানকে আমি পাঠাই দিতেছি।
লুপের ভিতরে যদি ওয়ান চলে আসে মানে কি ট্রু। ট্রু হলে লুপটা এক্সিকিউট হবে। লুপ এক্সিকিউট হওয়া মানে কি ইনফাইনাইট লুপটা এক্সিকিউট হবে। ইনফাইনাইট লুপটা তখন ঘুরতে থাকে মানে পিজে কে আমি লক করে দিলাম। এন্ড ক্রিটিক্যাল সেকশন থেকে বাইরে যাবে, আবার লকটাকে জিরো করে দিলাম যাতে পিজে যাতে যেতে পারে। ঠিক আছে। এখন এটার ভিতরে দেখি মিউচুয়াল মিউটেক্স লক কি হয়েছে? হ্যাঁ হয়েছে। প্রোগ্রেস কি কোনো কিছু আমি পাইছি প্রোগ্রেস রিলেটেড? না, এটার মধ্যে প্রোগ্রেস রিলেটেড আমি কিছু পাই নাই। এটার ভিতরে কি বাউন্ডেড ওয়েটিং রিলেটেড আমি কিছু পাইছি? না, এটার ভিতরে বাউন্ডেড ওয়েটিং রিলেটেডও কিছু পাই নাই। তাইলে আলটিমেটলি বলতে গেলে এই অ্যালগোরিদম আর ডিস্টেন্স অ্যালগোরিদম তো প্রায় সেম, কোনোটা কোনো কোনো কাজেরই না, প্রায় সেম। কিন্তু কিছুদিন পর এমন একটা কাজ হলো যে এই কোডটা কিন্তু মডিফাই করা হয়েছে, এমন মডিফাই করা হয়েছে যে মিউচুয়াল লক, প্রোগ্রেস, বাউন্ডেড ওয়েটিং সবকিছুকে একসাথে সলভ হয়ে গেছে। তাহলে ওই আপডেটেড কোডটা একটু দেখি। আচ্ছা, ভিডিও রেকর্ড হইতেছে নাকি প্যাক করতেছে? ভিডিও রেকর্ড হচ্ছে। আচ্ছা, কোডটাকে বুঝতে হবে, কোডটা একটু বড় আছে যেহেতু সবগুলো সেগমেন্টের কাছে একসাথে এখানে দেখানো হয়েছে। মনে করো তোমার কাছে হোয়াইল আছে, তো এই কোডটাকে এক্সিকিউট করার আগে তোমার আমরা যে এটা করছিলাম না, যে আগে এন্ট্রি সেকশন দেন ক্রিটিক্যাল সেকশন দেন হইতেছে তোমার এক্সিট সেকশন, এভাবে আমরা মনে করব। আগে আমরা এন্ট্রি সেকশনে পাঁচটার কাজ কাজ করে থাকবো। এন্ট্রি সেকশনে এন্ট্রিতে আমি কি করে থাকবো, ওয়েটিং নামক একটা কিউ ইউজ করব। কিউ কিউ ইউজ করব। বইয়ের ভিতরে এগুলো কোড আছে, ট্রু করে দিলাম। মানে কি, কিউয়ের এই ওয়েটিং এর ভিতরে আই আছে, আই মানে হইতেছে পিআই কে আমি বুঝাইতেছি। ওয়েটিং নামক আছে এই যে একটা কিউ আছে, এটার ভিতরে পিআই আছে, একে আমি ট্রু করে দিলাম। ট্রু মানে কি, হ্যাঁ পিআই প্রসেসটা এখন ওয়েটিং কিউ এর ভিতরে বসে আছে, ওয়েটিং কিউ এর ভিতরে বসে আছে, আমি এটা বুঝাচ্ছি। কে ইজ ইকুয়াল টু আমি ওয়ান, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যদি কে এর ভিতরে ওয়ান থাকে মানে এই পিআই প্রসেসটি এখনো ক্রিটিক্যাল সেকশনটাকে পায় নাই। ঠিক আছে। এখন আমি একটা লুপ দিয়ে চেক করব। ওয়েটিং আই করে দিলাম এবং ইজ ইকুয়াল টু ওয়ান চেক করবো। এখন আমার ওয়েটিং কি আই ইজ ইকুয়াল টু ট্রু? হ্যাঁ আমি ট্রু পাইছি। কে এর ভ্যালু ওয়ান, হ্যাঁ ওয়ান পাইছি, তাহলে এই আমার এই লুপটা অবশ্যই এক্সিকিউট হবে। দেন সুন্দর মতন কম্পেয়ার এন্ড সোয়াপকে আমরা কল করে দেবো, যেটার ভিতরে লকের ভ্যালু পাঠাবো, জিরো পাঠাবো, ওয়ান পাঠাবো, একদম আগের মতন। আর এটাকে কি দ্বারা আপডেট করবো? যেহেতু লকের ভ্যালু আমার প্রথমে জিরো আছে, তো আলটিমেটলি এখানে রিটার্নও হবে জিরো, তাহলে কি এর ভ্যালু আমার জিরো আসবে। ঠিক আছে, খুব ভালো কথা। এর পরের বার যেহেতু আবার লুপটা চললো, এবার ওয়েটিং টাইমের ভ্যালু কত আমার আসতেছে? ট্রু। ঠিক আছে। এবং কি এর ভ্যালু কি ওয়ান আসতেছে? অবশ্যই না, কি এর ভ্যালু তো আমি জিরো করে দিছি। তাহলে এই লুপটা কি আর কোনো কাজ করতেছে? না। আহ, দুঃখিত। যেহেতু করতেছে না, তাহলে পরের স্টেপে আগাই যাবে। আর এই সেকশনটা হইতেছে আমার সেই এন্ট্রি পার্ট। এখন আমরা ক্রিটিক্যাল সেকশনের দিকে আগাচ্ছি কিন্তু। যেহেতু কে এর ভ্যালু আমার এখন ওয়ান মানে জিরো হয়ে গেছে, এর মানে কি এখন সে লক অ্যাকিউয়ার্ড হয়ে গেছে, লকের ভ্যালু আমার আপডেট হয়ে গেছে। তাহলে সুন্দর মতন ওয়াইল আই ইজ ইকুয়াল টু ফলস করে দিব, মানে এই কিউ থেকে পিআই কে কাট করে বের করে নিয়ে আসবো। এটা পি যে মনে করো পি কে আরো অনেকগুলো প্রসেস আছে, মনে করো পিআই কে এখন আমি বের করে দিলাম, এন্ড দেন সুন্দর মতন ক্রিটিক্যাল সেকশনের ভিতরে ইনপুট করে দিলাম। ঠিক আছে, বুঝি আর কি। এই হইতেছে আমার সেই ক্রিটিক্যাল সেকশনের পার্ট। ক্রিটিক্যাল সেকশনের পার্ট তো সিম্পল লাগলো, এখন আমাদের কাহিনী হচ্ছে প্রোগ্রেস রিলেটেড, যে প্রোগ্রেসটাকে কিভাবে আমরা কাজ করাবো। আমাকে আগে পরের প্রোগ্রেসটাকে স্টোর করতে হবে, যেটা আমি মনে করে জে এর ভিতরে স্টোর করতে চাচ্ছি। আই প্লাস ওয়ান করলাম, মড এন। আই হইতেছে যে প্রেজেন্ট যে প্রোগ্রেসটা আছে সেটা। আর মড এন করছি মনে করে এক নাম্বার প্রসেস, দুই নাম্বার প্রসেস, তিন নাম্বার প্রসেস, মনে করে আমার এন এর ভ্যালু তিন। এরপর আবার একের ভিতর যাইতে পারে, এই জন্য হইতেছে আমি মড এন করছি। মনে করো আই প্লাস ওয়ান মড এন, আই প্লাস ওয়ান কত বলতে গেলে মনে করো দুই হইলো, মড হইতেছে তোমার এন আছে, এন আছে। এখন যদি এন হয়ে থাকে, এন এর ভ্যালু আমার তিন, যদি তিনের থেকে ছোট তাহলে আলটিমেটলি দুই হবে। মনে করো আই প্লাস ওয়ান হয় মনে করো ফোর হইলো, ফোর হলে তিনের থেকে বড় হয়ে গেলে আলটিমেটলি তখন আমার ভাগশেষ ওয়ান আসতেছে, মানে আমি আবার সেই প্রথমে পাঠাই দিতেছি কিন্তু। ঠিক আছে, তাহলে এটার মাধ্যমে হইতেছে আমি নতুন প্রোগ্রেস মানে পরের প্রোগ্রেসটাকে আপডেট করতেছি। ঠিক আছে। আর এখানে এখানে আমি একটা লুপ ডিক্লেয়ার করব, চেক করবো আই কি জে এর সমান কিনা। না, আই কি জে এর সমান না, অবশ্যই সমান না। আই এর ভ্যালু ওয়ান আছে, জে এর পর টু করে দিছি। এবং ওয়েটিং যে ট্রু কিনা, অবশ্যই ট্রু না।
কেন ট্রু না? মানে এটা তো ট্রু হয়েছে যেটা আই ইজ ইকুয়াল টু জে সমান না। এটা কি ট্রু হয়েছে? অবশ্যই ট্রু না। কারণ কি আমার মাত্র হইতেছে, ও না, ট্রু, অবশ্যই ট্রু, কি বলি, অবশ্যই ট্রু। এই যে পি যে আমার এখনো কি এর ভিতরে বসে আছে, এটা তাহলে ট্রু আছে। কিন্তু এর আগে আমি একটা নট করে দিছি, মানে এই লুপটা আমার ফলস হবে। কি ফলস হবে? এই ভিতরে যাবে না। যদি না যায়, ভিতরে কোডটা পরে দেখতেছি, তাহলে পরে আবার আগাবে। আগায় তখন চেক করব আই ইজ ইকুয়াল টু জে কিনা। আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু আমার কত 2 হয়ে আছে, তাহলে এই ব্লকটা এক্সিকিউট হবে না। তাহলে এলস ব্লকটা এক্সিকিউট হবে। এলস ব্লকটার ভিতরে আমি কি করলাম, যে ওয়েটিং যে, এটাকে এখন ফলস করে দিব। এতক্ষণ ট্রু ছিল, ভদ্রলোকটাকে এখন আমি ফলস করে দিব। ঠিক আছে, কোড এখানেই শেষ। আবার কোড এখানে শেষ বলতে গেলে, হ্যাঁ, এটা পর হইতেছে যে রিমাইন্ডার সেকশনটা, তাই না? দরকার নেই। যেহেতু পি জে এখন আমার ফলস হয়ে গেছে, তাহলে পি জে যদি ফলস হয়ে যায়, তাহলে এখন আমার ক্রিটিক্যাল সেকশন আই এর কে এর ভ্যালু এখন আবার 1 হয়েছে, 1 থেকে যেটা আবার 0 হবে। 0 হয়ে যখন এই ক্রিটিক্যাল সেকশনের ভিতর যাইতে থাকবে, কি যে অলরেডি আমার ফলস হয়ে আছে, কিন্তু ক্রিটিক্যাল সেকশনে তো ভদ্রলোক পি আই বসে আছে, তাহলে স্বাভাবিক আচ্ছা, লুপটা তো দেখাইলাম না। মনে করো পি যে এখন আসছে এক্সিকিউট হওয়ার জন্য, যেহেতু আমাকে ফলস করে দিছি। এইদিকে যখন আমার লুপটার ভিতর আসলো, কি এর ভ্যালু আমার কিন্তু 0 হয়ে আছে। যেহেতু 0 হয়ে আছে, তাহলে এই কন্ডিশনটা ট্রু হবে না, কি ইকুয়াল 0 হয়ে আছে। যদি ট্রু না হয়, এই লুপের ভিতর বারবার আমার ঘুরতেই থাকবে পিজে। ঠিক আছে, পিজে তে তাহলে যখন মনে করে ক্রিটিক্যাল সেকশন থেকে পিআই বের হয়ে গেছে, কি এর ভ্যালু কত হবে বা লকের ভ্যালু আমার কত, আবার 0 চলে আসবে, তখন ওই লুপটা আবার এক্সিকিউট হবে। তখন পিজে এর জন্য আমার এটা ট্রু হবে। আর এটার ভিতরের পার্টটা, যে আই ইজ ইকুয়াল টু যদি জে সমান না হয়ে থাকে, আর জে যদি তোমার ওয়েটিং এর ভিতর না থাকে, ওয়েটিং এর ভিতর নাই, চিন্তা করো ওয়েটিং এর ভিতর নাই, তাহলে কোথায় আছে? এক্সিকিউট হওয়ার জন্য অবশ্যই বের হয়ে আছে এটা। তখন আমি কি করতে পারি, এই জে এর পরে যেহেতু ওয়েটিং এ নাই, তাহলে যে ওয়েটিং এর ভিতর যারা আছে ওরা তো ডিসিশন নিবে যে এর পরের বার কে যাবে, তাহলে আমি আবার জে ইজ ইকুয়াল টু জে প্লাস ওয়ান মড এন দিব। যে এর পরের অন্য যেসব প্রসেস গুলো আছে, তারা এখন ডিসিশন নিবে যে কে যাবে এখন ক্রিটিক্যাল সেকশনের ভিতরে। ঠিক আছে, এবং আই ইজ ইকুয়াল টু যদি জে হয়ে থাকে, মানে কি, জে এর ভ্যালু মনে করি ইনক্রিমেন্ট হইতেছে, আই এর ভ্যালু ইনক্রিমেন্ট হইতেছে, একটা সময় তো 3 হয়ে যাবে, ম্যাক্সি এন এর ভ্যালু 3 ছিল, মানে যে লাস্টের ভ্যালু হয়ে গেছে। যদি লাস্টের ভ্যালু মানে আমি কিউ এর যদি একদম শেষে চলে আসে, তাহলে লগ ইজ ইকুয়াল টু 0 করে দিব। 0 কেন? কারণ যে প্রসেসটা আছে সেটা তো লাস্টে চলে আসছে, যদি লাস্টে চলে আসে এরপর তার কিউ নাই, তাহলে আমি এরপর লক অ্যাকুয়ার করে লাভটাও কি? দ্যাটস ওয়াই হইতেছে আমি লকটাকে 0 করে দিব। এটা হইতেছে এখানকার কোডের ডিসক্রিপশন, আর এই পার্টটা হইতেছে আমার প্রোগ্রেস পার্ট। ঠিক আছে, ক্রিটিক্যাল সেকশন হচ্ছে প্রোগ্রেস হইছে। এটা তাইলে এখান থেকে তো তাহলে এই বুঝতে পারতেছি এই কোডটা সবকিছু এক্সপ্লেন করতে পারছে, মিউচুয়াল লক এক্সপ্রেশন করতে পারতেছে, প্রোগ্রেসও পারতেছে, আর আরেকটা কি ক্রিটিক্যাল সেকশন সরি প্রোগ্রেসও পারতেছে, বাউন্ডেড ওয়েটিংটাও পারতেছে। কারণ বাউন্ডেড ওয়েটিং পিআই যখন যাইতেছে, পিআই কিন্তু আর পরের বার সুযোগ করে দিতে পারতেছি না। কারণ কি, আমি হইতেছে এর পরের বার আমি পিজে কে অলরেডি ফলস করে দিছি। কেন করে দিছি? এর পরের বার যাতে পিজে এক্সিকিউট হইতে পারে। তাহলে প্রোগ্রেস আমি বাউন্ডেড ওয়েটিং আমার এখানে পারফেক্ট মতো কাজ করছে, তাহলে এটা একটা পারফেক্ট কোড। চলো কোথায় ইউজ করি? কোথাও ইউজ করি না। এই কোডটা আসলে যেহেতু পারফেক্ট কোড, এটাকে আমরা কোথায় ইউজ করি? সত্যি বলতে গেলে, যত ধরনের বর্তমান আপডেটের অ্যালগোরিদম গুলো আছে, সেগুলোকে মডিফাই করার জন্য আমরা এই সিএস এর কোডটা আমরা কম্পেয়ার সফটে ইউজ করে থাকি। ডাইরেক্টলি আমরা কোনো মানে আউটপুট বা কোনো অ্যালগোরিদমের ভিতরে আমরা কিন্তু এই কোডটা অ্যাপ্লাই করি না। বাট ব্যাক এন্ডে যখন একটা ব্যাকএন্ডটা চলতেছে কোনো কোডের, সেটার ভিতরে আমরা এই কোডটাকে ইন্টিগ্রেট করে থাকি। এরপর চলো আমরা এখন অ্যাটমিক ভেরিয়েবল সম্পর্কে পড়বো। অ্যাটমিক ভেরিয়েবল মানে কি? এমন একটা ভেরিয়েবল যেটা হার্ডওয়্যারে এক্সিকিউট হয়ে থাকবে, যে হইতেছে অন্য কারো সুযোগ দিবে না। অ্যাটমিক তো মানে হার্ডওয়্যারে যে এক্সিকিউট হবে, একটা পুরো ব্লক নিয়ে কাজ করা থাকে এই অ্যাটমিক ভেরিয়েবলটা। অ্যাটমিক ভেরিয়েবলে যতগুলো উদাহরণ দেখছি পয়েন্টার দিয়ে, সেগুলো এখন এটা এরকম। যদি আমরা অ্যাটমিক ভেরিয়েবলের আরেকটা দেখি এক্সাম্পল, ইনক্রিমেন্ট ইনক্রিজ আছে। ইনক্রিজ বা ইনক্রিমেন্ট যেটা বলে থাকি, সেটা হইতেছে আমরা একটা বই এই পড়ানোর শুরুতে একটা কিন্তু একটা বলছিলাম যে রেজিস্টারে অনেক ভ্যালু একটা রাখছি, বা দুইটা রেজিস্টারে সেম ভ্যালু রাখতেছি, যখন হইতেছে এক্সিকিউট হইলো, এক্সিকিউট হওয়ার পর হইতেছে এখন আসলে কাউন্টের ভিতরে কোন ভ্যালুটা আছে সেটা জানি না। এই প্রবলেমটা দেখি এটা দিয়ে সলভ হয় কিনা। আচ্ছা, এটা সলভ হয় কিনা দেখি। এ- এ- আম,
ভুল লিখছি। মনে করে ভয়েড একটা আছে, ইনক্রিমেন্ট আছে, সেটার ভিতর আমার একটা অ্যাটমিক ভেরিয়েবল আমি কল করতে চাইতেছি, ইন্টেজার আছে, এখানে হইতেছে স্টার দিয়ে আমি একটা ভেরিয়েবলকে কল করলাম, সেটার ভিতর হইতেছে মনে করে ইন্টেজার টেম্প একটা ভেরিয়েবল আমি রাখতেছি, ডু ওয়াইল আমি দিতেছি। আচ্ছা, হ্যান্ড রাইটিং খারাপ হইতেই পারে, এটা আসলে এই জন্য প্রত্যেকটা জিনিস আমি লাইন বাই লাইন একদম এক্সপ্লেন করে দিতেছি। টেম্পের ভিতরে সেই অ্যাটমিক ভেরিয়েবলের ভ্যালুটা আমি স্টোর করে রাখলাম প্রথমত, এন্ড দেন হচ্ছে যে আমি একটা যেহেতু ডু ওয়াইল লুপ, সিএস এর ভিতরে আবার সেই জিনিস পাঠাবো, এবার বি পাঠাবো, বি এর সাথে কিছু একটা কম্পেয়ার কর, টেমকে কম্পেয়ার করবো, দেন টেম প্লাস করবো, টেম প্লাস ওয়ান করবো। আচ্ছা, এবার চিন্তা করো, বি এর ভ্যালু মনে করো 5 আছে, এখন আমরা অ্যাটমিক ভাবে ইনক্রিমেন্ট করব, এখানে আমার 5 আসলো, তারপর সুন্দর মতন টেম্পের ভিতরে আমি হইতেছে একবার তো এক্সিকিউট হবেই, টু কন্ডিশন হোক বা না হয় একবার এক্সিকিউট হবে, টেম্পের ভিতরে 5 কে এক্সিকিউট করলাম, সি এ বি এর ভ্যালু 5, টেম্পের ভ্যালু 5, তাহলে দুইটা সমান হয়েছে, তাহলে আমার কি করে টেম্পের ভ্যালু আমি 1 ইনক্রিমেন্ট করবো, তাহলে আমার এখন কত আসতেছে, 6 আসতেছে। আর যেহেতু রিটার্ন করবে কি, আলটিমেটলি রিটার্ন করবে কিন্তু ভি কেই করবে, যে একটু আগে কিন্তু সিএস এর কোডটা দেখছি, টেম্পের ভ্যালু 5, এখন রিটার্ন করে আসছে 5, আর এই দুইটারে বলতেছে নট ইকুয়াল, নট ইকুয়াল দিলে অবশ্যই একটা ভুল কন্ডিশন, তাহলে এটাতে আমার এক্সিকিউট হবে না, তাহলে আমার এই লুপটা ব্রেক হবে, লুপ যদি ব্রেক হয় আমি আউটপুটটা কত পাবো বলো, আউটপুটটা তুমি যদি এখন টেম্পের আউটপুটটা বের করতে চাও, টেম প্লাস ওয়ান দেওয়া আছে, আলটিমেটলি কিন্তু তোমার টেম্পের ভ্যালু 6 আসবে, 6 মানে তুমি অ্যাটমিক ভাবে একটা ভেরিয়েবলের ভ্যালুটাকে তুমি বাড়াইতেছো, তাহলে অবভিয়াসলি তোমার এটা অনেক প্রিসাইজ একটা ওয়ে। আচ্ছা, এরপর হইতেছে আমরা মিউটেক্স ব্লক সম্পর্কে একটু আইডিয়া না, মিউটেক্স ব্লক। এখন মিউটেক্স ব্লকটা কি, এতক্ষণ কোডের ভিতরে আমরা একটা জিনিস দেখতেছি, লক একবার জিরো ছিল, জিরো লক হয়ে আবার ওয়ান হয়ে যেতেছে, এটাই হচ্ছে মিউটেক্স ব্লক। মিউটেক্স বক্সের কাজ হইতেছে জিরো কে ওয়ান করতেছে, মানে লক অ্যাকুয়ার করে দিতেছে। এখানে হইতেছে আহ তিনটা কাজ করতে হয় মিউটেক্স ব্লকের ভিতরে, একটা মিউটেক্স ব্লকের ভিতরে তিনটা পার্ট আছে, প্রথম পার্ট হইতেছে মিউটেক্স ব্লকের মিউটেক্স ভেরিয়েবল। এই ভেরিয়েবলটা কি হইতে পারে, যে মনে করে অ্যাভেলেবেল, ভেরিয়েবল অথবা নট অ্যাভেলেবেল, আনঅ্যাভেলেবেল, এমন কিছু। যদি তোমার লক না থাকে, মানে ফ্রি হয়ে থাকে ক্রিটিক্যাল সেকশন, তাহলে অ্যাভেলেবেল, আর যদি মনে করো ক্রিটিক্যাল সেকশন বিজি হয়েছে তাহলে আনঅ্যাভেলেবেল। ঠিক আছে, দুই নাম্বার হইতেছে যে তোমার লক অ্যাকুইজিশন, লক অ্যাকুইজিশন, লক অ্যাকুইজিশনের কাজটা কি, জাস্ট গ্র্যান্ড করতেছে লক, মানে প্রোগ্রেস আগে লকের জন্য রিকোয়েস্ট করবে, লক যদি অ্যাভেলেবেল থাকে তাহলে গ্র্যান্ড করবে, আদারওয়াইজ ওয়েটিং এর ভিতরে রেখে দিতেছে। আর তিন নাম্বারটা কি, রিলিজ, তুমি যদি লক অ্যাকোয়ার করে থাকো তাহলে অবশ্যই রিলিজও করতে হবে, সেই রিলিজের কাজটা করে দিতেছে। এটা হচ্ছে একটা মিউটেক্স লকের একটা তিনটা স্টেপ। তাহলে এই মালের যদি আমি একটা সিম্পল কোড দেখি, মনে করো ফাংশনকে কল দিলাম, তাহলে অ্যাকোয়ার কিন্তু এখানে কিন্তু একটা অ্যাটমিক ভ্যারিয়েবল, সরি অ্যাটমিক ফাংশন, এটার ভিতরে আমি চেক করবো নট ইকুয়াল ভেরি, মানে প্রথমে শুরু থেকে অ্যাভেলেবেল থাকে কিনা, অবশ্যই অ্যাভেলেবেল থাকে, সেটাকে আমি নট করে দিই উল্টা, তাহলে আমার এই লুপটা কি চলবে, চলবে না, যে না চলে পরের লাইন কি এক্সিকিউট হবে, ভেরিয়েবল ইজ ইকুয়াল টু, তখন আমি কি করে দিই, ফলস করে দিব। ফলস কেন, মানে এখন আমি নতুন প্রসেস আসছে, সেই প্রসেস তখন ক্রিটিক্যাল সেকশনে যাবে, তখন তো এটা তো লককে অ্যাক্টিভেট করেই দিব। এরপর এখানে আসতেছে আমার সেই ক্রিটিক্যাল সেকশন, এরপর হইতেছে আমার সেই রিলিজ করে দিতে হবে, রিলিজ ফাংশনকে কল দিব, আবার মনে করো এই দিয়ে এসে রিলিজ ফাংশনকে আমি কল দিতেছি, রিলিজ ফাংশনকে যদি আমি কল করে থাকি, সেখানে সুন্দর মতন আমি অ্যাভেলেবেল কে মুক্ত করে দিব, মানে ট্রু করে দিব, মানে ক্রিটিক্যাল সেকশনে কাজ শেষ, লকও আমি সরাই দিছি, এখন নতুন কোনো প্রসেস সেখানে চাইলেই এক্সিকিউট করতে পারবে। এরপর আমাদের লাস্ট টপিক, সিমাফোর। সিমাফোরও বলতে গেলে একটা আপডেটেড বলতে পারলে, কেমনে বুঝাই,
মিউচুয়াল লকের জন্য মেইনলি আমরা সিমাফোরটাকে ব্যবহার করে থাকি, বাট এটা মিউচুয়াল লকের থেকেও বেশি পাওয়ারফুল হিসেবে ইউজ করে থাকি। এখানে একটা ইন্টিজার একটা ভ্যালু থাকে, সেই ভ্যালুটা আমরা সিমাফোর এটাকে এস ইকুয়াল 1 ধরে থাকি। আর হইতেছে দুইটা অ্যাটমিক ফাংশন থাকে, একটা ফাংশন ওয়েট আর একটা হইতেছে সিগন্যাল। এখন ধরো ওয়েট কিসের জন্য আমরা ব্যবহার করতেছি, ওয়েট হইতেছে মেইনলি এন্ট্রি সেকশন, মানে এস ইজ ইকুয়াল টু 1 এর ক্রিটিক্যাল সেকশনে যদি চলে যায় তখন আমরা এটা এস এর ভ্যালুটা কমাই দিব। আর আরেকটা হইতেছে সিগন্যাল, সিগন্যাল হইতেছে আলটিমেটলি এস এর এক্সিট হিসেবে কাজ করে থাকে। এখানে মনে করো আমি একটা ওয়েট ফাংশনকে কল দিব, ওয়েটের ভিতরে স্টার থাকবে। এখানে ওয়েটের কাছে আমি গেলাম, ওয়েট কি এস পাইলাম। এরপর হইতেছে এস এর ভ্যালুটা আমি এখন চেক করে থাকবো। আরে ভাই, এস এর ভ্যালু জিরো বা জিরো থেকে ছোট কিনা, যদি ছোট হয়ে থাকে এস এর ভ্যালু আবার কত, ওয়ান, তাহলে এখানে ওয়ান আসতেছে। ওয়ান কি জিরো থেকে ছোট নাকি বড়? অবশ্যই এটা ট্রু কন্ডিশন ট্রু হবে না। তার পরের লাইনটা এক্সিকিউট হবে ইজ ইকুয়াল টু এস মাইনাস ওয়ান করে দিবে। ঠিক আছে, এখন তাহলে আমি এটা ক্রিটিক্যাল সেকশনের ভিতর চলে যাবে। ক্রিটিক্যাল সেকশনের ভিতরে ক্রিটিক্যাল সেকশনের ভিতরে চলে গেল। এরপর যখন কাজ শেষ হয়ে যাবে তাহলে সিগন্যালের মাধ্যমে আমি ওকে বুঝাবো যে ক্রিটিক্যাল সেকশন থেকে ভাই এখন মুক্ত হয়ে যাও, তারপর কাজ শেষ। তাহলে এইটাছে সিগন্যাল, সিগন্যালের ভিতর এস আছে সুন্দর মতন, এই এস ইজ ইকুয়াল টু এস প্লাস ওয়ান। এখন মনে করো ওয়েট কে কল দিলাম, ইজ ইকুয়াল টু ওয়ান আসলো, ওয়ান হয়ে জিরো হয়ে গেল, মানে এই কন্ডিশন ট্রু হবে না, এস এর ভ্যালু আমি ওয়ান করে দিলাম। এটা মনে করো পিআই এর জন্য। এখন মনে করো পি নামক পিজে নামে একটা প্রসেস আসলো, সেও আসবে, সে ওয়েট কে কল করবে, সে এখানে এস এর ভ্যালু জিরো পাবে, যেহেতু আমি অলরেডি এস এর ভ্যালু এখানে ওয়ান মাইনাস করে দিছি। আমি দেখতেছি কি এস এর থেকে ছোট নাহলে সমান হইতে হবে জিরো। তাহলে ঠিক আছে, এই কন্ডিশন ট্রু হয়েছে, তাহলে ওকে আমি এখানে ইনফাইনাইট লুপের ভিতরে আটকাই দিতেছি। ঠিক আছে, এটার ভিতরেও সমস্যাটা হইতেছে সেই দিন শেষে বাউন্ডারি ওয়েটিং সমস্যা। বাউন্ডারি ওয়েটিং সমস্যাটিকে আমি ইনফাইনাইট লুপের ভিতরে আটকাই দিতেছি। ইনফাইনাইট লুপ কি আসলে ভালো জিনিস? না। কারণ ইনফাইনাইট লুপ ভালো জিনিস না, এই কারণে কারণ হইতেছে এটা সিপির ভিতরে বারবার ঘুরতে থাকে, কোথায় ঘুরতে থাকে, এই যে সিপিইউটাকে ওয়েস্ট করতে থাকে, দ্যাটস হইতেছে এটা আসলে কোনো কাজের জিনিস না। দিন শেষে যে এই প্রবলেমটা আমরা এটাও আমরা সলভ করে থাকবো, সিমাফোরের মাধ্যমে সলভ করে থাকবো। সিমাফোর তো করলাম, এখন সিমাফোরের ভিতরে কিছু জিনিস আছে যে সিমাফোরের ইউজেস। এখন সিমাফোরের ইউজেসটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি, মাল্টিপল সিমাফোর তো জন্য আমরা এটা ব্যবহার করতে পারি, তাই না? এখন মনে করো যে আমার কাছে একটা প্রসেস আছে P1, যেটার ভিতরে একটা প্রসেস একটা কোড এক্সিকিউট করতে চাইতেছে, স্টেটমেন্ট, এটা স্টেটমেন্ট S1। আমার কাছে আরেকটা প্রসেস আছে P2, সেটার ভিতরে হইতেছে স্টেটমেন্ট S2 আছে। এখন আমি চাইতেছি S2, S1 এর পরেই S2 কে এক্সিকিউট করতে হবে, ঠিক আছে? তাহলে P1 প্রসেস যখন এক্সিকিউট হইতে থাকে আমি সুন্দর মতো চোখ বন্ধ করে আগে S1 কে এক্সিকিউট করে দিলাম। বাট S1 কে এক্সিকিউট যখন করা শেষ হয়ে গেল, আমি সিগন্যালের মাধ্যমে আহ এস যে প্যারামিটারটা বা যে ইন্টিজার ভ্যালুটা আছে সেটাকে আমি এখন ফ্রি করে দিতাম, যাতে পরের P2 যখন আসবে P2 প্রসেসটাতে এক্সিকিউট হইতে পারে। এই সেইকে আমি এখানে যখন আসবে ওয়েটিং এর ভিতর যাবে, এস কে কল দিলাম, আর S2 এখন বুঝি এস এস এর ভ্যালু মনে করো ওয়ান, এস ওয়ান কে আমি এক্সিকিউট করতে চাইতেছি, এই যে এক্সিকিউট করতে পারলাম, পাঠালে এই মোমেন্ট আবার এস এর ভ্যালু কত, আচ্ছা এই মোমেন্ট এস এর ভ্যালু আমার এখানে কত, জিরো হইতে হবে, সরি সরি ভুল বলছি। এস এর ভ্যালু আমার কত আছে, জিরো আছে, তাহলে আমার যখন এস ওয়ান এক্সিকিউট হইতে যাইতেছে আলটিমেটলি অন্য কোনো প্রসেসের জন্য এটা লকড হয়েছে, কারণ এস এর ভ্যালু আমার জিরো হয়ে আছে। তারপর যখন এস ওয়ান এক্সিকিউট হওয়া শেষ, সিগন্যালকে পাঠিয়ে দিলাম যে বুঝে দিলাম আমার কাজ শেষ, তাহলে এখন আমার এস এর ভ্যালু কত হয়ে যাবে, ওয়ান হয়ে যায়। ওয়েটের ভিতর আসলো, আমি ওয়েট কে আবার জিরো করে দিলাম, যেহেতু আমার এখন নিউ ভাবে ক্রিটিক্যাল সেকশন ফ্রি ছিল, আমি এস টু কে এক্সিকিউট করার জন্য আমি আবার জিরো করে দিছি, দেন আমি এস টু কে এক্সিকিউট করছি, মানে এস ওয়ান এর পরে এস টু কে আমি এক্সিকিউট করতেছি। এটা হইতেছে আমরা সিমাফোরের ইউজেস এর ভিতর দিতে পারি। আর হচ্ছে সিমাফোরের ইমপ্লিমেন্টেশন একটা পার্ট আছে। এখন এই সিমাফোরের ইমপ্লিমেন্টেশন পার্টটা কি, এটাই হইতেছে আমাদের লাস্ট টপিক, সিমাফোরের ইমপ্লিমেন্টেশন। সিঙ্গাপুরে ইমপ্লিমেন্টেশন প্রবলেমটা আসলে কি সলভ করে থাকে, মানে কি ধরনের প্রবলেম সলভ করে থাকে? এতক্ষণ যে বললাম যে প্রত্যেকটা কোডের ভিতরে একটা জিনিস আমরা দেখতেছি যে অন্য কোনো প্রসেসকে আমরা কিভাবে স্টপ করতেছি, সিম্পলি আমরা ইনফাইনাইট লুপের মাধ্যমে এটাকে স্টপ করতে, বাট স্বাভাবিক ইনফাইনাইট লুপটা তো ভালো জিনিস না। ইনফাইনাইট লুপটাকে কি বাদ দেওয়া যায় না? হ্যাঁ, বাদ দেওয়া যায়। কেন বাদ দেওয়া যায়? যেই নতুন প্রসেস গুলো আসবে সেগুলোকে যদি আমি কোনো একটা কিউ এর ভিতরে স্টোর করে রাখতে পারি, এবং
কিউ এর ভিতরে স্টোর করে রাখলাম, এন্ড আমি স্লিপ করে দিলাম যে বাবা তোরা এখানে এইসব প্রসেস গুলো তোরা এদিকে এসে ঘুমা, অন্য কোনো কাজ করতে হবে না। তাহলে সিপিইউর উপর আমার কোনো চাপই পড়তেছে না, কারণ প্রসেস গুলো রেস্ট অবস্থাতে আছে। খুব ভালো কথা। যখনই ক্রিটিক্যাল সেকশন ফ্রি হবে তখনই আমি এগুলোকে আবার অ্যাওয়েক করে দিলাম। তখন সুন্দর মতন তারা হচ্ছে সেখানে এক্সিকিউট হবে। ঠিক আছে। তাইলে এখানে আমার কি কি ফাংশন লাগবে? একটা নর্মাল একটা ফাংশন তো লাগবে, যেখানে হচ্ছে এই কিউটাকে ডিক্লেয়ার করা লাগবে। তারপর ওয়েটের জন্য একটা লাগবে, ওয়েটটা একটু মডিফাই করব। আর একটা সিগন্যালের জন্য আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে। এখন হইতেছে আমরা টাইপ ডেফ আমরা ব্যবহার করে থাকবো সিমাফোর গুলাকে ডিক্লেয়ার করার জন্য। আর একটা স্ট্রাকচার ব্যবহার করবো, স্ট্রাক্ট কিওয়ার্ড ইন্ট ভ্যালু। এই ভ্যালুটার ভিতরে হইতেছে সিমাফোরটাকে আমরা স্টোর করে থাকবো, এটাই বলতে পারি সিমাফোরের সেই ভ্যালুটা। এই হইতেছে আবার স্ট্রাক্টকে কল করে থাকবো, যেখান থেকে আমি প্রসেস গুলো যে রাখবো সেটার জন্য কিউ বানাবো, প্রসেস পয়েন্টার দিয়ে বানাবো, যেহেতু হইতেছে এটা অ্যাটমিক প্রসেস বানাতে হবে, নইলে আমার এগুলোতে স্টোর করবো কেমন এতগুলা প্রসেসকে। আর দেন আমি এটাকে ক্লোজ করে দিব, আর এটা হচ্ছে সিমাফোর। এখন মনে করি আমরা ওয়েটের জন্য সীমাপরটাকে কল করলাম, এস এর ভ্যালু এস প্যারামিটার দিলাম, সে কল করে ভ্যালুটাকে নিয়ে আসবে। এখন আমি তখন কি করতেছি, এস এর ভিতরে হইতেছে সেই ভ্যালুটাকে আমি আগে রাখবো, মাইনাস ম্যানেজ করে দেবো, যেহেতু হইতেছে আমার একটা সীমাপরে একটা ভ্যালু কমাতে হবে। এবং আবার সেম ভাবে চেক করবো ইফ এর মাধ্যমে যে এস ভ্যালু মানে এই যে মালটা জিরো থেকে কমছে কিনা। যদি কমে থাকে তাইলে আমি কি করব, মানে আমার এখানে ফ্রি নাই, অন্য কোনো প্রসেস ফ্রি নাই, জিরো বা জিরো থেকে ছোট যদি হয়ে থাকে কোনো সীমাপরে স্বাভাবিক, এটা তো আমি এক্সিকিউট করতে পারবো না। মানে কি, ক্রিটিক্যাল সেকশনের ভিতর অন্য কোনো প্রসেস বসে আছে, জিরো থেকে যদি ছোট হয়, তাহলে আমি এখন যে প্রসেসটা আছে সেটাকে আমার কিউ এর ভিতর রেখে দিতে হবে অবশ্যই। তাহলে অ্যাড দিস প্রসেস ইন ইটস লিস্ট এর ভিতর আমি রেখে দিতেছি, জাস্ট আর কিচ্ছু না। আর সুন্দর মতো স্লিপ করাই দিব। এখন এটার ভিতর স্লিপের ভিতর কোনো প্যারামিটার দিইনি, কেন দেইনি, আমি যদি যতগুলো প্রসেস সবার জন্য স্লিপ করবে, কারণ একটা প্রসেস যদি ক্রিটিক্যাল সেকশনে থাকে, বাকি যতগুলো প্রসেস সবাই তো আমার কিউ এর ভিতর রাখতে হবে, একটার ভিতর রাখতে আমার লাভ নাই। এই জন্য এই স্লিপের মানে হচ্ছে যে সবগুলো প্রসেসকে আমি স্লিপ করে দিলাম। আর এরপর হইতেছে আমরা যদি সিগন্যালের কোডটা যদি দেখি, সেম ভাবে সিমাফোরকে কল দিব। আবার এই সিমাফোর কি করে, এস এর ভ্যালু বাড়ায় দেয়, বাড়ায় দিলাম। এন্ড হইতেছে লুপটা চেক করব যে এস এর ভ্যালু জিরো থেকে বড় নাকি ছোট আছে। যদি এইটা, হ্যাঁ, যদি তোমার হইতেছে জিরো সমান বা জিরো থেকে ছোট, আমি যেহেতু বাড়াই দিছি তাহলে আমার এটা অবশ্যই জিরো হবে বা জিরো থেকে বড় কিছু হবে। তাহলে হইতেছে আমার এই পার্টটুকু কাজ কি কাজ করবে না। এস এর ভ্যালু হইতেছে সিগন্যাল, আমি বাড়াই দিছি, মানে আমার এতক্ষণ ছিল জিরো থেকে কোনো ছোট একটা ভ্যালু, এবার আমার জিরো হয়ে গেছে, কিন্তু এই জন্য আমার ইকুয়াল জিরো হিসাবে এই ফাংশনটা কাজ করবে। তখন আমার কি, যেহেতু ক্রিটিক্যাল সেকশন থেকে বাইরে হয়ে গেছে, যার জন্য আমি সিগন্যালের ভিতরে এক্স প্লাস করছি, যেহেতু এক্স প্লাস করছি মানে ক্রিটিক্যাল সেকশন খালি আছে, অন্য কোনো প্রসেসকে আমি ক্রিটিক্যাল সেকশনের ভিতরে অ্যাড করতে পারবো। যেহেতু অন্য কোনো ক্রিটিক্যাল সেকশনের ভিতরে আমি অন্য কোনো প্রসেস অ্যাড করতে চাই, ওই যে কিউ এর ভিতরে আমি যে প্রত্যেকটা প্রসেস ঘুম পাড়া রাখছিলাম, সেই লিস্ট থেকে আমাকে একটা করে প্রসেসকে বের করতে হবে অবশ্যই। চলো বের করি। রিমুভ পি মানে প্রসেসটাকে ফ্রম লিস্ট, এবং ওয়েক আপ করে দিব প্রসেসটা যাতে যা। এখানে বলতে পারো আমি ভিতরে কেন প্যারামিটার দিছি, আমি পি যে প্যারামিটার, পি যে প্রসেসটাকে আমি বের করছি, শুধু তাকেই আমি ক্রিটিক্যাল সেকশনের ভিতরে শুধু আমি ওয়েক আপ করতেছি, বাকিগুলোর আমার ওয়েক আপ করে লাভ আছে? বাকিদেরকে আমি ক্রিটিক্যাল সেকশনে পাঠাইতেছি না তো, তাহলে আমার এখানে হুদাই ওয়েক আপ করে লাভ আছে? লাভ নাই। আলটিমেটলি এই চ্যাপ্টারের ভিতর এইসব জিনিসই আছে, রাফলি কই ফার্স্ট বুঝাইছি।